বলল সাইমন। রিমা বলল, হ্যাঁ, এটাই আমার সমস্যা। তোমার সাথে কেউ কথা বলতে পারবে না, তুমি শুধু আমার। সাইমন ভেবাচাকা খেয়ে গেল। বলল, তোর মানে? শুধু তোর মানে? কি বলতে চাস? রিমা বলল, কি বলতে যে বোঝো না? এত ন্যাকা তুমি, কচি খোকা। বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? এরপরও তুমি কেন বারবার আমার সামনে অন্য মেয়ের সাথে কথা বলো? সাইমন অবাক হয়ে তাকিয়ে রইল রিমার দিকে। তারপর মুচকি মুচকি হেসে বলল, তাই ভালোবাসিস আমাকে? তাহলে আগে বলিসনি কেন? রিমা বলল। বলে কি হবে, তুমি তো আর বাসো না। সাইমন বলল, তাই এত শিওর তোকে ভালোবাসি না আমি? ভালোবাসি না তাহলে এগুলো কি করি আমি? এই যে আমার রুমে তোকে ছাড়া কাউকে আমি ঢোকার অনুমতি দিই না। আমার প্রত্যেকটা জিনিস কাউকে তুই ছাড়া কেউ টাচ করতে পারে না। এই রাত বিরাতে তোর রুমে এসে হানা দিই। এই যে তোকে এলো পাতালি আমাকে মারার অধিকার দিই। যখন তখন আমাকে ছুঁয়ে দেওয়ার অনুমতি দিই। যখন তখন আমি তোকে ছুঁয়ে দিই। এগুলো কি তাহলে ভালোবাসা বুঝিস? এগুলো বুঝিস না। ভালোবাসা বুঝতে সময় লেগেছে, কিন্তু ভালোবাসা অনেক আগে বেশি ফেলেছি। হয়তো ছোটবেলা থেকে, নয়তো নিজের অজান্তেই। না হলে এই অধিকার আমি তোকে কেন দিব? এইসব অধিকার বিয়ের আগে একটা ছেলে তার মাকে দেয়, না হলে তার স্ত্রীকে দেয়। অসত আমার এই অবচেতন মন সে অধিকার তোকে কবে দিয়ে রেখেছে। আর তুই বোকা, শুধু আমার কথার জন্য অপেক্ষা করিস। আমার মন কেন পড়তে পারিস না? আমার চোখের ভাষা কেন বুঝিস না? আমি তোকে কিভাবে দেখি সেটা কেন বুঝিস না? আমার সাথে এতদিন যা যা হয়েছে, এগুলো কি ভালোবাসা না, প্রেম না? রিমা মুখ সরিয়ে বলল, তুমি তো মুখে বলনি, আজকে হ্যাঁ বলছো, কালকে তো অস্বীকার করে ফেলতে। সাইমন বলল, গাদি, আমি এই বাড়িতেই থাকি, আর তোর বাপ চাচা যেভাবে অস্বীকার করে, পালানোর কোনো উপায় আছে আমার? কলিজা এত বড় হয়ে যায়নি এখনো পর্যন্ত। অস্বীকার করে কোথায় যাব শুনি? তোকে ছাড়া তো আমার দিনও শুরু হয় না, রাতও শুরু হয় না। অস্বীকার করে বা কি করব? তোকে এই লাস্টবার বলছি নূর, দরজা খোল, না হলে কিন্তু সত্যি সত্যি আমি চলে যাবো সাবার কাছে। তুই কি সেরে যাচ্ছিস? এখন দরজা খোল, না হলে গেলাম। বলল সাদাফ। বলেছি তো খুলবো না, যেখানে যাওয়ার সেখানে চলে যান আপনি। বলল নূর। সাদাফ বলল, ঠিক আছে, তাহলে যাচ্ছি। বলি সাদাফার নক করলো না, চুপচাপ এমন একটা অভিনয় করলো যেন ও চলে যাচ্ছে সত্যি। নূর চিন্তা করলো সত্যি সত্যি কি সাবার কাছে চলে গেল। দরজা হালকা খুলে উকি মেরে একটু দেখবে কি নূর। সেই চিন্তা করে দরজার দিকে এগিয়ে এলো। দরজা হালকা করে খুলে যে উকি মারলো, অমনি সাদা এক হাত ঢুকিয়ে দিল দরজার ভিতরে। তারপর নিজেও ঢুকে দরজা লাগিয়ে দিল। নূর বোকা বনে গেল। কিভাবে সাদা ভাই নূরকে বোকা বানালো। নূর নিজের কানে শুনলো সাদা ভাই চলে যাচ্ছে। জুতার আওয়াজ পেয়েছিল, তাহলে রুমের ভিতর ঢুকলো কি করে? এদিকে সাদাব তাকিয়ে দেখছে নূরের চোখ মুখ ফুলে গিয়েছে কান্না করতে করতে। সাদাব বলল, একটু বকা দিলে বুঝি এত কান্না করতে হয়? এত চোখে পানি তোর কোত্থেকে আসে শুনি? নূর অনেক অভিমান করেছে, কথা বলবে না এই লোকের সাথে, তাই উল্টো পায়ে চলে যেতে চাইল। সাদাব ভ্যাজকা টানি নূরকে নিজের বুকের সাথে চেপে ধরল। নূর খুব জোরে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল নূরকে, যেন সাদাব নূরের মাঝে এক চুল পরিমাণ জায়গা অবশিষ্ট নেই। সাদাব আড়াআড়ি করে দুই হাত দিয়ে নূরের পিঠে চাপ দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে আছে। নূর যেন ঠিকঠাক মতো নিঃশ্বাসটাও নিতে পারছে না। নূর কোনো মতে আমতা আমতা করে বলল। আমাকে ছেড়ে দিন, কষ্ট হচ্ছে আমার, ব্যথা পাচ্ছি আমি। সাদাব বলল, এইভাবে ধরলে কেউ ব্যথা পায় না, অভ্যাস করে নে। সব সময় তোকে আমি এভাবেই ধরবো। কিন্তু আমি। আর বলে শেষ করতে পারল না নূর। সাথে সাথে সাদাব বলল, শ্, আর একটি কথাও না। বলে নূরের কাঁধে ছোট ছোট করে চুমু খেতে লাগলো সাদাব। নূরা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারল না, ধীরে ধীরে হাত দুটো উঠিয়ে সাদাবকে নিজে থেকে জড়িয়ে ধরল। সাদাব টের পেল সাদাফের পিঠে ধীরে ধীরে লতানো লতার মতো আঁকড়ে ধরেছে দুটি হাত। সাদাব যেন ধীরে ধীরে আরও মোহাচ্ছন্ন হয়ে পড়ল। নূরের প্রতিটি স্পর্শ যেন ওর ভিতরে পুরুষ সত্তাকে জাগিয়ে দিচ্ছে। আজ কেন এরকম হচ্ছে?
নূর তো কতই কাছে এসেছে, কিন্তু আজকের মতো নয়। আগে ও নূরকে চুমু খেয়েছে, কখনো নূরকে এভাবে নিজের শরীরের সাথে লাগিয়ে জড়িয়ে ধরা হয়নি। যেন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছে নূরকে সাদাফ। আজকে যেন সাদাফ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না। থেকে থেকে ওর বারবার মনে হচ্ছে নতুন বিবাহিত স্ত্রী, কিন্তু আরেক মনে বারবার মনে হচ্ছে নূর তো জানে না, ও বোঝে না, ও তো সাদাবকে স্বামী হিসেবে কখনো গ্রহণ করেনি। যদিও সাদাব সবসময় জানে নূর ওর বিবাহিতা স্ত্রী, তাই এভাবে সেভাবে ছুঁয়ে দেয়। কিন্তু আজ খুব কষ্ট হচ্ছে নিজেকে নূরের কাছ থেকে দূরে রাখতে। এই চিন্তা ভাবনার মধ্যে সাদাব হঠাৎ নূরের কাঁধে জোরে একটি কামড় বসিয়ে দিল। নূর হালকা আহ বলে চিৎকার করে উঠতেই সাদাব সাথে সাথে দুই হাত দিয়ে নূরের মুখ চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। এদিকে রিমা আবারও চিন্তা করতে লাগলো, গতকাল যখন দুজনে ভালোবাসার কথা জানাজানি হলো, রিমা বলেছিল, তাহলে এখন কি এখন? আজ থেকে আমাদের অফিসিয়ালি ডেট শুরু। বলল রিমা। তো গাধা, অফিসিয়ালি ডেট শুরু করলে, রিলেশনশিপ শুরু করলে চুমু খেতে হয়। বলল রিমা। তাহলে আগে পরে যা খেয়েছি সেগুলো কি ছিল? চাচাতো ভাই বোনের টাইপের চুম্মু? গাধা, তুই সর এখান থেকে। আর কথা বলে শেষ করতে পারল না রিমা। সাথে সাথেই সাইমন রিমার ঠোঁট আঁকড়ে চেপে ধরল নিজের ঠোঁট দিয়ে, দুই হাতে চেপে ধরল বিছানার সাথে। সাইমন রিমার ঠোঁট ছেড়ে রিমার থেকে সরে গিয়ে বলল, তাহলে আমার রুমের অফিসিয়ালভাবে কাজকর্ম কে করবে? রিমা বলল, আমি। বাড়ির সবাই আমার বিরুদ্ধে কথা বললে ডিপেন্ড করবে কে? জানতে চাইল সাইমন। রিমা বলল, আমি। আজকে তাহলে তোকে মাফ করা হলো। আজকে যা আমি করব আগামীকাল থেকে যেন কোনো কিছু বলতে না হয়। আর বাড়ির যদি কেউ আমার বিরুদ্ধে কিছু বলে, সাথে সাথে জবাব তুই দিবি, আমি মুখ খুলবো না। আচ্ছা ঠিক আছে, এখন রুম থেকে যাও, অনেক রাত হয়েছে, যে কেউ এসে দেখে ফেলবে। বলল রিমা। যেতে ইচ্ছে করছে না, আর একটু থাকি। বলল সাইমন। রিমা সাথে সাথে সাইমনকে রুম থেকে বের করে দিয়ে বলল, চুপ, যাও এখন, আর একটি কথাও না। বর্তমান। রিমা গতকালকের কথা মনে করেই মুচকি মুচকি হাসছে, আর একটু পর পর নিজের হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলছে। এখন থেকে অফিসিয়ালি ডেট করছে সাইমনের সাথে। কেমন যেন ফিল হচ্ছে রিমার। এদিকে সাদাপ এখনও জড়িয়ে ধরে ধীরে ধীরে সফটলি চুমু খাচ্ছে নূরকে। কাঁধে ব্যথায় নূরের চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাদাপ টের পাচ্ছে হাতের তালু ভিজে গেছে নূরের চোখের পানিতে। সাদাপ ধীরে ধীরে নূরের ঠোঁট ছেড়ে দিয়ে হাতের আঙুল দিয়ে চোখের পানি মুছে দিতে লাগলো। তারপর বলল, কাঁদছিস কেন? এইটুকু ব্যথা কাঁদতে হয়? এর থেকে আরো কত ব্যথা অপেক্ষা করছে তোর জন্য? নূর সাদাফের হাত সরিয়ে দিয়ে বলল। আপনি আমাকে আবারও কামড় দেবেন? সাদাফ নূরের কানে কানে ঘোর লাগা কণ্ঠে ফিস ফিস করে বলল, শুধু খামোর কেন, অনেক আদর করব, কিন্তু আমার প্রত্যেকটা আদরেও তুই ব্যথা পাবি, যন্ত্রণা হবে। কিন্তু এই যন্ত্রণা তুই রোজ পাবি। আমি একদিনও ছাড় দিব না তোকে। লাগবে না আমার এমন আদর, যে আদর এত কষ্ট পেতে হয়। আপনি আপনার প্রেমিকার কাছে যান, সাবাপুর কাছে যান আপনি। অভিমানী কণ্ঠে বলল নূর। সাদাফ ধীরে ধীরে আবারও কানের কাছে ফিস ফিস করে বলল, প্রেমিকা নাই কেন বললামই তো, বউ আছে, কিন্তু বউ কাছে যেতে দেয় না, কাছে গেলেই কান্নাকাটি করে, তাই তো তোর কাছে আসি। আমার কাছে কেন? অবাক হয়ে জানতে চাইল নূর। সাদাফ নূরের চোখে চোখ রেখে বলল, পরকিয়া করবো তোর সাথে। বউ কাছে যেতে দেয় না, তাই চিন্তা করলাম তোর সাথে পরকিয়া করবো। সব আদর এখন থেকে তোকে দেব, সব যন্ত্রণা তোকে দেব। নূর সাদাফকে একটু ধাক্কা দিয়ে বলল, সরুন এখান থেকে, ছাড়ুন বলছি। করবো না আমি পরকীয়া। ছি, এত নোংরা লোক কেন আপনি? সাদাফ নূরকে সাথে সাথে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, তোর করতে হবে না, আমি করছি তাহলেই হবে। এখন একদম চুপ, একটা কথা বলবি না। আমার শান্তি চাই, বুকে থাক, একটু শান্তি দে আমাকে প্লিজ। নূর চুপচাপ সাদাপের বুকে কান পেতে শুয়ে রইল। সাদাপ হাত দিয়ে একটু একটু করে নূরের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে লাগলো আর হাত বোলাতে লাগলো। একটু পর নূর ঘুমিয়ে গেল সাদাফের বুকে। সাদাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, বারবার নিষিদ্ধ ইচ্ছেগুলো। সাদাপ নিজেকে সংযত করলো। নূরকে বিছানায় শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। পরদিন ব্রেকফাস্ট টেবিলে সবাই নাস্তা করছে। হঠাৎ বোমা ফাটালো সাদাপ। বলল, আবু, আমার বিয়ের কথা নিয়ে কি ভাবলে? হুমায়ুন রহমান অবাক হয়ে তাকালেন সাদাফের দিকে। বিয়ে নিয়ে কী ভাববে মানে? ও তো আগে থেকে বিবাহিত। হ্যাঁ, কিভাবে এটাকে মানিয়ে নেওয়া যায় সেটাই এখন চিন্তার বিষয়।
আবার তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান নিশ্চুপ, কোনো কথা নেই, চুপচাপ খাচ্ছে। মনে মনে ভাবছে হুমায়ুন রহমান কি এক ঝামেলায় পড়ে গেছে ভাই ও ছেলের মধ্যে। সাদাব আর চোখে তাকালো ফজলুর রহমানের দিকে, তারপর বলল, তুমি কিছু বলছো না যে? ফজলুর রহমান বলল, আমি কি বলবো? ও মা, আমি তোমাদের ছেলে না? বলছি বিয়ে করব এই মাসের শেষের দিকে, আর 15 দিন আছে। 15 দিনের মধ্যে বিয়ে, তাই প্রিপারেশন সব শুরু করে দাও। 15 দিন মানে 15তম দিনেই বিয়ে হবে, তাই সময় খুব কম। বলল সাদাব। কার সাথে বিয়ে? কোথায় বিয়ে? মেয়ে বাড়ির লোক কেউ আসলো না, মেয়ে প্রস্তাব নিয়ে আসলো না, আমরা শুধু শুধু রেডি হয়ে কি করব? খোঁচা মেরে কথাটি বলল ফজলুর রহমান। নূর অবাক হয়ে বাবা এবং সাদাফের কথা শুনছে। নূর বুঝতে পারছে না কি করবে। সাদাফ বলে দিয়েছে নূর যেন বিয়ের কথা বলে, কিন্তু নূর কিভাবে বিয়ের কথা বলবে? এদিকে এটাও বলেছেন ও যদি বিয়ের কথা না বলে 15তম দিন সাবা আপুকে বিয়ে করে ফেলবে সাদাফ ভাই। এদিকে রিমা ও সাইমন একে অপরের দিকে চোখ চাচাই করছে। কিছুই বুঝতে পারছে না বাপ চাচা ও সাদাব ভাইয়ের মধ্যে আসলে কি চলছে। সামিহা বেগম ও নওরিন আফরোজ একে অপরের দিকে চাইল। মনে মনে ভাবলো এদের দুজনের মধ্যে আসলে কে যে জিতবে আল্লাহই জানে। সাদাব খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে দাঁড়ালো, তারপর চাচা ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, ঠিক 27 তারিখে বিয়ে হবে, সবকিছু ফাইনাল, মেয়েও ফাইনাল। মেয়ে নিজে এসে তোমাদেরকে বলবে বিয়ে করবে, আর আশা করি বলার সাথে সাথে তোমাদের আর কোনো অমত থাকবে না। সাদাব টেবিল থেকে উঠে যেতে যেতে নূরের দিকে তাকিয়ে বলল, একটা কফি নিয়ে উপরে আয়, আর তাড়াতাড়ি রেডি হও, স্কুলে নামিয়ে দিয়ে যাব। ফজলুর রহমান অবাক হয়ে তাকালেন সাদাফের দিকে। এই ছেলে তো এখন থেকেই নূরকে বউ হিসেবে ট্রিট করা শুরু করে দিয়েছে, আর ফজলুর রহমান এখন আটকাতেও পারবে না, কফি দিতে যেতেই পারে। স্কুলেও সবসময় সাদাফ নূরকে দিয়ে আসে, তাই এখন না করার কোনো কারণও নেই। রিমার কলেজের বাহিরে দাঁড়িয়ে আছে সাইমন। রিমা কলেজ থেকে বের হলেই সাইমন বলল, চল পার্কে যাই ঘুরতে। রিমা বলল, এত জায়গা থাকতে পার্কে কেন ঘুরতে যাব? অন্য কোথাও যাই। সাইমন বলল, না, আমার পকেটে টাকা কম, 20 টাকার বাদাম কিনে দিব, তুই বাদাম খাবি আর পার্কে বসে থাকবি। টাকা কম মানে? তুই ভেবেছিস আমি কিছু জানি না? কয়েকদিন আগে তুই আমার ভাইয়ের কাছ থেকে 3000 টাকা নিয়েছিস। টাকা কি করেছিস? কোথায় খরচ করেছিস বল? বলল রিমা। কি, তোর বাইক থেকে 3000 টাকা নিয়েছি বলে তুই খোটা দিলি? আজকে আমাদের সম্পর্কের প্রথম দিনে ডেটে বের হয়েছি, আর তুই তোর ভাইয়ের থেকে টাকা নেওয়ার খোটা দিলি? বলে যাস না তোর ভাই আমারও ভাই। রিমা বলল, আমি এত কথা শুনতে চাই না। এই রোদের মধ্যে আমি পার্কে যেতে পারবো না। চল বসুন্ধরা সিটিতে, ওইখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব, তারপর মুভি দেখব। সাথে সাথে সাইমনের কাশি উঠে গেল। বলল, বসুন্ধরা সিটিতে গিয়ে মুভি দেখবি, আবার লাঞ্চ করবি? 3000 টাকা তোর বাইর থেকে নিয়েছিলাম, অলরেডি 500 টাকা শেষ, আর 2500 টাকা আছে, এটা আমার কয়েকদিন চলতে হবে। রিমা রাগ করে বলল, দেখ, আজকে আমরা প্রথম ঘুরতে বের হয়েছি, আজকে একটু সুন্দর করে ঘুরবো। ভুলে যাস না টাকাটা আমার ভাইয়ের, তাই ভাইয়ের টাকা দিয়ে বোনকে ঘোরাতে এত কিপটামি কিসের? আমরা বসুন্ধরা যাচ্ছি মানে বসুন্ধরাই যাচ্ছি। ভুল হয়ে গেছে, আমার প্রথম দিন তোকে নিয়ে ঘুরতে যাব, ডেটিংয়ে যাব, এই কথাটা বলার জন্য। তোর সাথে আমার বাসায় ডেটিং করা উচিত ছিল, ছাদে নিয়ে যেতাম, 2 টাকার মোয়া খাওয়াইতাম, বাস সুন্দর ডেটিং। বলল সাইমন। হয়েছে, এবার চলো, আর এত কিপটামি করতে হবে না। লাগলে ভাইয়ের কাছ থেকে আরো কিছু টাকা নিও। আর এত ভয় পাওয়ার কিছু নেই, আমার কাছেও কিছু আছে। আজকে যখন বের হয়েছি, আজকে সুন্দর মতো ঘুরবো, চলো। বলল রিমা। এদিকে সাদাব নূরকে নিয়ে বের হয়ে স্কুলে গেল নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে। স্কুলের রোডের দিকে না যেয়ে অন্য রোডে গেল, তা দেখে নূর বলল, ভাইয়া এটা তো স্কুলের রাস্তা না। সাদাব বলে, চুপচাপ গাড়িতে বসে থাক, আজকে তুই স্কুল যাচ্ছিস না, আজকে সারাদিন তুই আমার সাথে থাকবি, আমার সাথে ঘুরবি। নূর মনে মনে খুশি হয়ে গেল, জীবনে এই প্রথম সাদাব ভাই ওকে একা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও নিজে থেকে। সাথে সাথে নূর সাদাবের দিকে তাকিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? সাদাব বলল, যাচ্ছি অনেক দূরে, যেখানে ইচ্ছা হয় সেখানে যাচ্ছি, গেলেই দেখতে পারবি। নূর আবার প্রশ্ন করলো। আচ্ছা আমরা কেন যাচ্ছি? সাদাব বিরক্ত হলো নূরের উপর, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, পরকীয়া করতে যাচ্ছি বললাম না তোর সাথে,
এখন থেকে আমি পরকীয়া করব। বউ তো কাছে যেতে দেয় না, তাই বউ যতদিন আমাকে কাছে টেনে না নেবে ততদিন তোর সাথে পরকীয়া করব। সাথে সাথে নূরের হাসি মুখটা চুপসে হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, সাদাব ভাই বিয়ে তো করেনি, তাই বউ নেই। কিন্তু বউ কাকে বলে? সাবাপুকে। কিন্তু সাবা কতদিন ভরা সাদাব ভাইয়ের হাত ধরে চিপকে থাকে, তাহলে এটা কেন বলে বউ কাছে যেতে দেয় না? নূর সরল মনে সাদাফের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আচ্ছা, আপনার বউকে, আর আপনার বউ আপনাকে কাছে যেতে দেয় না কেন? সাদাফ মুচকি মুচকি হাসলো, তারপরে নূরের দিকে তাকিয়ে বলল, কি জানি, বউরা কাছে গেলেই খালি ছাড়ুন ছাড়ুন বলে। বউরা একটু ছোট তো, কাছে গেলে ভয় পায়, কান্না করে। পোড়া কপাল বুঝলি। খেয়ে জানে বউ কবে ছাড়ুন ছাড়ুন না বলে আর শক্ত করে জড়িয়ে ধরবে। সাদাফের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। সাথে সাথে মাথা অন্যদিকে ঘুরিয়ে গাড়ির বাহিরে তাকিয়ে রইল। সাদাফ মুচকি হেসে গাড়ি চালানোতে মনোযোগ দিল। ঠিক আধা ঘন্টা ড্রাইভ করার পর গাড়ি এসে থামলো একটি হসপিটালের বাহিরে। নূর জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছি? হসপিটালে কেন? সাদাফ সাথে সাথে গাড়ি থেকে নেমে নূরের সাইডে এসে দরজা খুলে বলল। আগে নাম, ভেতরে গেলে দেখতে পারবি কেন এসেছি। নূর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তারপর সাদাফ নূরের এক হাত ধরে ধীরে ধীরে হসপিটালের ভিতরে গেল। ধীরে ধীরে সাদাফ নূরকে নিয়ে একটি কেবিনের সামনে আসলো। কেবিনে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই নূর দেখতে পেল সাবা কেবিনের ভিতরে বসে ফল কাটছে। বেডে শুয়ে আছে একজন বৃদ্ধ মহিলা। নূর অবাক হলো, সাথে অবাক হলো সাবা। সাদাফ বলে আসেনি, তাই সাথে সাথে দাঁড়িয়ে গেল সাবা। নূর অবাক হলো, সাথে সাথে অভিমান হলো একটু। তাহলে সত্যি সত্যি উনি সাবাপুর সাথে দেখা করতে এসছে? তাহলে আমায় কেন সাথে নিয়ে এসছেন? মনে মনে ভাবতে লাগলো নূর। মনে মনে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি সাবাপুকে ভালোবাসেন। বসুন্ধরা সিটিতে নেমে লাঞ্চ করতে এলো সাইমন ও রিমা। মেনু দেখে সাইমন বলল, তুই ইচ্ছা করে আমাকে এখানে এনেছিস না? দেখ এক একটা সেট মেনুর দাম কত করে। তোকে তো আমি সেট মেনুর বেশি খাওয়াতে পারবো না। এক একটা দেখ 670 টাকা করে, 1400 টাকা তুই এখানে শেষ করবি হারামজাদি। উফ, তুমি থামবে? আমি তো বলেছি আমার কাছে কিছু টাকা আছে। এরকম করছো কেন? সবসময় কি বের হওয়া হবে? বলল রিমা। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, তুই সবসময় বের হবি? তুই আমার পকেট কাটার ধান্দা করেছিস। তোর ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম বলে সে টাকা তুই কিভাবে ধ্বংস করবি, সেটাই তোর মিশন। এই মুহূর্তে দেখিয়ে দিলি। তোর মতো মেয়ে বউ যার কপালে জুটবে তার আর কিছুই থাকবে না। রিমা বলল, বেশি বেশি বলছো কিন্তু। আর যাদের টাকা, এত বড় বড় কথা বলছো আমার বাপ চাচা ভাইয়ের টাকায়, মনে রেখো। সাইমন বলল, 1 মিনিট, তোর বাপ চাচা ভাই হলে আমার কি? আমার কি সম্বন্ধী শ্বশুর আর তালি লাগে? বিয়াদব, একই তো ওই চিংড়ি মাছের মতো পেট নিয়ে 1400 টাকা নষ্ট করবি। অসত 200 টাকা হলে তোকে আমি বাইরে খাওয়াতে পারতাম। শুধু শুধু তুই আমার টাকাগুলো নষ্ট করলি। তুই থামবি? কোন কুক্ষণে যে তোর মতো একটা ছ্যাঁচড়ার সাথে প্রেম করতে আসছিলাম। প্রেমিকা একটু ভালো মন্দ খাবে না, সেটা সহ্য হচ্ছে না। এখনো তো এটা বলিনি আমাকে শপিং করিয়ে দাও। শপিং করানোর কথা বললে তো তুই ঠাডা পড়ে মরে চাইতি, কিপটা কোথাকার। সাইমন বলল, আমার ঠেকা লেগেছে তোকে শপিং করানোর। তুই এখনো আমার বউ হস নাই। তুই রাতে কি আমার সাথে ঘুমাবি যে আমি তোকে শপিং করাবো? একটু একটু কাজ করাস, সেজন্য তোকে খাওয়াচ্ছি, মুভি দেখাচ্ছি। এর থেকে যদি বেশি কিছু করিস তাহলে বেশি কিছু দিব। রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে। বলল, কি বললি তুই শয়তান? রাতে তোর সাথে ঘুমাবো, তোর সাথে এর থেকে বেশি কিছু করব। তোর মতো ফকিরের সাথে এখানে খেতে এসেছি, এটাই বেশি, ফকির কোথাকার। এদিকে হসপিটালে মন মরা হয়ে বসে আছে নূর। সাদাব এগিয়ে গিয়ে সাবার মায়ের সামনে দাঁড়িয়ে বলল, খালাম্মা এখন কেমন আছেন? সাবার মা ধীরে ধীরে চোখ খুলে বলল। সাদাব উত্তরে বলল, আমি ভালো আছি খালাম্মা। দুঃখিত, গতকাল মোবাইলটি বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি সময় মতো আসতে পারিনি। তবে আপনার যে কোনো বিপদ হয়নি, এটি আল্লাহর কাছে শুক্রিয়া। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। নূর অবাক হয়ে তাকালো সাদাফের দিকে। মোবাইল তো বন্ধ হয়নি, নূর ইচ্ছে করে বন্ধ করে রেখেছিল। তাহলে মিথ্যা কথা কেন বলো? নূরকে বাঁচাতে, নাকি প্রেমিকা রাগ করবে তাই রাগ থেকে বাঁচতে? এসব ভাবনার মধ্যে হঠাৎ সাদাফ বলল। নূর এখানে আয়।
নূর তাকালো সাদাফের দিকে। সাদাফ বলল, শুনিসনি? এখানে আয়। নূর চেয়ার থেকে উঠে কাছে গেল সাদাফের। সাদাফ বলল, খালাম্মা, এই যে নূর, আমার চাচাতো বোন। নূর, উনি হচ্ছে তোমার সাবা আপুর আম্মু। উনি অসুস্থ ছিলেন গতকাল থেকে, এখন মোটামুটি সুস্থ। কথা বল। এর মধ্যে ফল কেটে নিয়ে আসলো সাবা। নূরের সামনে দিয়ে বলল, নূর, বস এখানে চুপটি করে, ফল খাও। নূরের ভিতরে মনে কোথাও একটু অপরাধবোধ কাজ করছিল। নূর ইচ্ছে করে ফোনটা বন্ধ রেখেছে। নিশ্চয়ই সাবা আপু তা জানে, তাও কিছু বলছে না কেন। নূর বলল, আমি এখন ফল খাবো না। সাবা বলল, একটু ফল খেলে খারাপ না, ভালো ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বুদ্ধি বাড়ে। নূরের এখন ভীষণ খারাপ লাগছে। মনে মনে ভাবছে সাবা আপু কেন এত ভালো ব্যবহার করছে। নূর তো আরও খারাপ করেছে, ফোনটা বন্ধ রেখেছিল। সাবা আপু জেনে শুনে কেন কিছু বলছে না নূরকে। সাদাব জানে ছোট্ট নূরের মনের মধ্যে এখন কি চলছে। তাই সাদাব উঠে এসে একটি আপেল মুখে নিয়ে বলল, নূর, খাচ্ছিস না কেন? কি এত ভাবছিস? ছোট মাথায় এত জোর দিতে হবে না, কিছু ভাবতেও হবে না, চুপচাপ খা। একটু পরে আমরা বের হবো, এক জায়গায় যাব। নূর মাথা তুলে তাকালো সাদাফের দিকে। এক জায়গায় যাবে মানে এখানেই শেষ না, আবার কোথায় নিয়ে যাবে? মনে মনে ভাবতে লাগলো নূর। সাদাব জানে এখানে আসে নূর খুব বেশি একটা খুশি হয়নি, কিন্তু এখানে আসাটা উচিত ছিল। ভদ্রতার খাতিরে হলেও আসা উচিত ছিল। আর নূরেরও নিজের চোখে দেখা উচিত ছিল সাবার আম্মু যে আসলে অসুস্থ। ও যে কাজটা করেছে সেটা ঠিক করেনি। এখান থেকে বের হয়ে আজ সারাদিন নূরকে নিয়ে ঘুরবে। এই প্ল্যান অবশ্য এখনও নূর জানে না, তাই হয়তো এমন করছে, এমনভাবে মনমরা হয়ে বসে আছে। বের হয়ে যখন বলবে ঘুরতে যাওয়ার কথা, তখনই খুশি হয়ে যাবে। এটা সারপ্রাইজ থাকুক নূরের জন্য। তাই আর কিছু বলল না সাদাব। এদিকে নূর ভাবতে লাগলো, আবার কোথায় নিয়ে যাবে? সাথে কি সাবা আপুও যাবে? নিশ্চয়ই তারা ডেটিংয়ে যাবে, সাথে আমায় কেন নিবে? লাঞ্চ করে মুভি দেখার জন্য টিকিট কাটতে দাঁড়িয়েছে সাইমন। টিকিট কাটতে গিয়ে দেখে টিকিটের প্রাইস 600+। দুজনের জন্য টিকিট প্রাইস পড়বে 1200 টাকা। পপকর্ন নিতে হলে দুজনের জন্য কোল্ড কফি এবং পপকর্ন লাগবে প্রায় আরও 1000+। সাইমন তাকালো রিমার দিকে, ইশারা করে বোঝালো টাকা দে। রিমা পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কত টাকা লাগবে? সাইমন ফিসফিস করে বলল, আরও 1200 টাকা দে। রিমা বলল, 1200 টাকা? তাহলে তো আবার টাকা দিয়ে আমি ঘুরে ফিরে খেয়ে এলাম, তুই আমার পিছনে কি খরচ করলি? এখন মান সম্মানের ফালিদা করিস না, বন্যা আমার ভালো। তাড়াতাড়ি টাকা বের কর, মানুষজন চেয়ে আছে, সামনেই আমার সিরিয়াল। টাকা দিতে না পারলে মান সম্মান শেষ হয়ে যাবে, এক্ষুনি টাকা দে। বলল সাইমন। রিমা কোনো কথা না বলে চুপচাপ টাকা বের করে পাশে গিয়ে দাঁড়ালো। সাইমন চুপচাপ টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ালো। এদিকে হসপিটালে বসে আছে নূর এবং সাদাব। সাবা ও রামুর জন্য কিছু ফল ফ্রুটস কেটে সামনে দিয়ে এসে সাদাব এবং নূরের সাথে বসলো। সাদাব সাবার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করিস না প্লিজ। ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, নূর আমাকে যখন বলেছে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। আমি আসলে ফোনের কাছে ছিলাম না। সাবা যদিও বাচ্চা না, বুঝতে পেরেছে সমস্যাটা কি। তবে এই সমস্যাটার জন্য তো সাদাব এবং ও নিজেই দায়ী। ছোট বাচ্চা নূরের ব্রেন নিয়ে যে খেলছিল দুজন, ওর কাছে যা ভালো মনে হয়েছে তাই করেছে। সাবা তাই বলল, সমস্যা নেই, সমস্যা তো মিটমাট হয়ে গিয়েছে, এটা নিয়ে এত টেনশন করতে হবে না। নূর, তুমিও মন খারাপ করো না, বুঝতে পেরেছি তুমি ইচ্ছে করে এই কাজ করনি। হয়তো সাদাব ছিল না আশেপাশে, তাই তুমি বলতে ভুলে গিয়েছো, তাই তো? কোনো সমস্যা নেই, বিপদ যেহেতু হয়নি তাই এটা নিয়ে আমাদের আর কথা না বলাই ভালো। নূর সাবার দিকে তাকালো, মুচকি হাসলো। কিন্তু আসলে ভিতরে অনেক অপরাধবোধ কাজ করছে নূরের। যত কিছুই হোক, সাবা আপুর আম্মু অসুস্থ ছিল, তার ব্লাডের প্রয়োজন ছিল। আল্লাহ না করুক যদি নূরের এই গাফিলতির জন্য আর সাবা আপুর আম্মুর কিছু হয়ে যেত, তাহলে নূর কখনো নিজেকে ক্ষমা করতে পারতো না। যত কিছুই হোক, ব্যক্তিগত স্বার্থের জন্য একজন মানুষকে কষ্ট দিবে নূর এরকম মন মানসিকতার মেয়ে না। তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল নূর। এদিকে সাদাব সাবার জন্য সাবার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরা এখন উঠি, আমাদের এক জায়গায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সাবা বলল। আর কিছুক্ষণ বসতেই না হয়? সাদাব বলল। না, আরেকদিন আসবো, আজকে উঠি। বলেই নূরকে বলল। চল, খালামার কাছ থেকে বিদায় নিয়ে আসি। সাবার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সাদাব এবং নূর বের হয়ে গেল। গাড়িতে বসে নূর জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? সাদাব বলল,
সারপ্রাইজ, গেলেই বুঝতে পারবি। চোখ বন্ধ করে শুয়ে থাক, চোখ খুলে দেখবি আমরা চলে এসেছি। নূর বলল। কেন শুয়ে থাকবো কেন? সাদাফ নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। ছোটবেলা কোথাও গেলে তো রাস্তায় আমার কোলেই শুয়ে পড়তি, এখন সিটে বসে আছিস, তাই ভাবলাম তুই তো ঘুমিয়েই যাবি। নূর বলল। মোটেও না, এখন বড় হয়েছি আমি, এখন কোথাও গেলে আমি ঘুমিয়ে যাই না। সাথে সাথেই সাদাফ নূরের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চালাতে বলল। হ্যাঁ, বড় তো হয়েছিস, আগে তো আমার কোলে বসে যেতি, এখন তো আমার কোলে বসে যাস না, আলাদা সিট লাগে তোর। নূর চোখ দুটো শুরু করে তাকালো সাদাফের দিকে, তারপর অন্যদিকে ঘুরে চেয়ে থাকলো। লোকটা কথায় কথায় ওকে শুধু লজ্জা দেয়। কি দরকার এসব বলার যে আগে কোলে করে যেত। নূরের বুঝি এসব শুনে লজ্জা লাগে না। কিছুক্ষণ ড্রাইভ করার পরই ওরা চলে আসলো একটি ছোট্ট ফার্ম হাউসের মধ্যে। এই ফার্ম হাউসটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তৈরি, সন দিয়ে ছোট ছোট কুটির ঘর করা, পুকুর বাঁধানো, সেখানে মাছ পালা হয়। সেই মাছ ধরবে বড়শি দিয়ে এবং সেই মাছ রান্না করে ওরা দুপুরে লাঞ্চ করবে, নৌকায় ঘুরবে, খালি পায়ে ঘাসের উপর হাঁটবে। আশেপাশে শুধু গাছপালা আর ছোট ছোট পুকুর তৈরি করা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে বড়শি দিয়ে সাদাফ মাছ ধরবে, সেই মাছ ওরা নিজেরা রান্না করে নিজেরাই খাবে, যেন চড়ুই ভাতি হচ্ছে। নূরের কাছে ভীষণ ভালো লাগলো এই চড়ুই ভাতি প্রোগ্রামটি। সাদাফের কাছে এসে বলল। চলুন তাহলে তাড়াতাড়ি মাছ ধরবেন আর আমরা মাছ রান্না করব। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল। তুই মাছ কাটতে পারিস? নূর বলল। আপনি কাটবেন, আমি রান্না করব। সাদাফ বলল। মাটির চুলায় রান্না করতে হয়, তুই আগুন জ্বালাতে পারবি? নূর বলল। আপনি আগুন জ্বালিয়ে দেবেন, আমি রান্না করব। সাদাফ বলল। সবকিছু আমি করে দেবো, তাহলে তুই কি চুলার পাশে বসে থেকে বলবি আমি রান্না করছি? বলতে বলতেই কেয়ারটেকার বড়শি নিয়ে চলে আসলো, বলল। ভাই, এই যে বড়শি আপনি রেডি করতে বলছিলেন, এই নেন, বসে বসে মাছ ধরুন। একটু পর আরো রোদ উঠবে, তখন আর বসে মাছ ধরতে পারবেন না। সাথে সাথে সাদা বড়শি নিয়ে নূরের এক হাত ধরে পুকুর পাড়ে চলে গেল। ঘাটলায় বসে সুন্দর করে মাছ ধরার জন্য বড়শি ফেললো পানিতে। নূর বারবার মাথাটা এদিক ওদিক করে দেখার চেষ্টা করছে মাছ উঠছে না কেন, বলল। কি ব্যাপার, মাছ কেন ধরছেন না? কতক্ষণ আগে বড়শি ফেলেছেন? সাদা বলল। মাছ ধরা বলে বড়শি নড়বে, চুপ করে বসে থাক। নূর বলল। মনে হয় কোনো সমস্যা হয়েছে, আপনি মনে হয় পারছেন না, দাঁড়ান আমি দেখে আসছি। বলেই সাদাফের বলার জন্য অপেক্ষা না করে সাথে সাথে 2 সিঁড়ি নিচে নামতে ধপাস করে পড়ে গেল পানিতে। নূরের আইডিয়া ছিল না 2 সিঁড়ি পার আর সিঁড়ি নেই, পানিতে পড়ে যাবে। সাদাফ তাড়াতাড়ি করে বড়শি ফেলে নূরকে তুলে বলল। কোথাও ব্যথা পেয়েছিস নূর? নূর বলল। না, নিচে মাটি, কিন্তু আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছে। সাদাফ ভাব ছেড়ে বাঁচল। বেশি গভীরতা নেই, সিঁড়ি নেই, কিন্তু মাটি দিয়ে উঁচু করা ছিল, সেখানেই নূর পিছলে পড়েছে। তারপর আশেপাশে তাকালো, তাকিয়ে দেখলো ওয়াশরুম, সব বাহিরে, তাও একটু খোলামেলা। আর সবচাইতে বড় ব্যাপার, এখানে কাপড় চোপড় নিয়ে আসেনি। এখন কি পরবে নূর? সম্পূর্ণ শরীর ভিজে গিয়েছে। নূরের শরীরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো সাদাব। তারপর সাদাব ওর গায়ের শার্টটা খুলে সাথে সাথে নূরের গায়ে পরিয়ে দিয়ে বলল। এটি এভাবে সুন্দর করে ধরে রাখবি, শার্ট যেন শরীর থেকে না সরে। আসলে পানিতে ভেজার কারণে নূরের শরীরের গায়েগুলো মোটামুটি দৃশ্যমান, তাই সাদাব শার্ট দিয়ে ওকে ঢেকে দিল। এদিকে সাদাব খালি গায়ে, নূর সাদাবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের শরীরে এভাবে নূরকে চেয়ে থাকতে দেখে সাদাব বলল। এই মুহূর্তে এইভাবে তাকিয়ে আছিস কেন? তোর জন্যই তো খুললাম। তুই খারাপ দৃষ্টি দিয়ে আমার শরীরটাকে গিলে খাচ্ছিস, চোখ সরা। নূর বলল। কখন আমি চোখ দিয়ে গিলে খেলাম? আমি তো শুধু দেখলাম আপনার গায়ে কাপড় চোপড় নেই। তারপর কাঁপতে কাঁপতে বলল। কোথায় গিয়ে চেঞ্জ করব? আমার তো শীত লেগে যাচ্ছে। আচ্ছা, আমি তো কোনো কাপড় নিয়ে আসিনি, তাহলে পরবোটা কি? সাদাব কেয়ারটেকারের সাথে কথা বলে এখানে যে ফিমেল কেয়ারটেকার আছে তার কাছ থেকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ড্রেস নিল। বিনিময় 1000 টাকার একটি নোট দিল ড্রেস নিয়ে। একটি ছোট্ট রুমে প্রবেশ করলো নূরকে নিয়ে। নূর পুরো রুম এদিক ওদিক তাকিয়ে বলল। এখানে তো ওয়াশরুম নেই, কোথায় চেঞ্জ করব? সাদাফও জানে এই রুমের ভেতরে কোনো ওয়াশরুম নেই, তাই বলল। এখানে চেঞ্জ কর, আমি বাইরে যাচ্ছি। নূর বলল। না না, আপনি বাইরে গেলে আমার ভয় লাগে, শীত কি নেই তো। সাদাফ বলল। তাহলে আমার সামনে চেঞ্জ করবি, ভয় পাবি না? নূর সাথে সাথে মাথা নিচু করে ফেললো, তারপর বলল। না, ভয় পাবো না, তবে লজ্জা পাবো। সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে বলল। ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি, তাড়াতাড়ি চেঞ্জ কর।
বলেই সাথে সাথে সাদাব চোখ বন্ধ করলো। নূর সাদাফের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি সাদাব চোখ বন্ধ করে আছে। তাই ধীরে ধীরে শার্টটি খুলতে লাগলো। অমনি সাদাব বলে উঠল, 2 মিনিটের মধ্যে যদি চেঞ্জ করতে না পারি, সে 2 মিনিট পরে আমি চোখ খুলে ফেলবো। এরপর যা হবে এর জন্য আমাকে দোষ দিতে পারবি না। মুভি দেখছে রিমা ও সাইমন। শেষমেশ একটা পপকর্ন এবং দুটো কোল্ড কফি নিয়েছিল। পপকর্ন একবার রিমা খাচ্ছে, একবার সাইমন খাচ্ছে। রিমা হাত দিয়ে দেখলো পপকর্ন নেই। রিমা বলল, কি রে, সব খেয়ে শেষ করে ফেলেছো? মুভি মাত্র এখন শুরু হলো, তাহলে পুরো মুভি আমরা কি দেখে খাবো? সবচেয়ে তুমি আগে রাক্ষসের মতো খেয়ে ফেললে। কিছুক্ষণ আগেই না লাঞ্চ করে এলাম, তারপর তোমার এত ক্ষুধা কিভাবে লাগে? তুমি একেবারে সবগুলো পপকর্ন খেয়ে ফেললে। যাও এখন আবার কিনে নিয়ে আসো। রেগে মেগে বলল রিমা। মামার বাড়ির আবদার তো, এত খাওয়া লাগবে না, চুপচাপ মুভি দেখ। বলল সাইমন। রিমা রেগে মেগে চুপচাপ তাকিয়ে রইল সাইমনের দিকে। মনে মনে বলল, মুভি দেখে শুধু বের হয়ে নি, তোমার 12টা বাজাবো। এখানে এত মানুষ, তাই কিছু বলতে পারছি না। চুপচাপ মুভি দেখায় মনোযোগ দিল রিমা। এদিকে 2 মিনিটের মাথায় হঠাৎ করে চিৎকার করে উঠল নূর। সাথে সাথে চোখ খুলল সাদাব। চোখ খুলে সাদাব ভেবা চাকা খেয়ে গেল নূরের অবস্থা দেখে। স্কুল ড্রেসে ক্রস বেল্ট খুলে ফেলেছে নূর। সাদা স্কুল কামিজ, ভিতরে সব কিছুই দৃশ্যমান। তার থেকে ড্রেসের অল্প একটু অংশ চেন খুলে নিচে ঝুলিয়ে রেখেছে। ঠিক এমন সময় চিৎকার করতে করতে নূর দৌড়ে এসে জড়িয়ে ধরল সাদাবকে। সাদাব অবাক হয়ে গেল নূরের এই অবস্থা দেখে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সাদাবকে জড়িয়ে ধরে সমান তালে লাফাচ্ছে নূর আর চিৎকার করে শুধু বলছে, পোকা পোকা, তাড়াতাড়ি সরাও পোকা। একটু এদিক ওদিক তাকিয়ে দেখলো একটা পোকা ছিল, কিন্তু মাত্রই উড়ে গেল। নূরের কাঁধ থেকে জামা নিচে পড়ে আছে, অন্তর্বাসীর ফিতা সম্পূর্ণ দৃশ্যমান। এদিকে নূর সমান তালে লাফিয়ে যাচ্ছে, পিছনে জামার চেন পুরোটা খোলা। নূর বলল, তাড়াতাড়ি সরাও পোকা। সাদা বলল, কোথায় পোকা? নূর বলল। কাঁধে মাত্র দেখেছি, কাঁধে একটা পোকা। নূর সাদাবকে জিজ্ঞেস করলো। গিয়েছে পোকা, গিয়েছে। সাদাব বলল। না জানি, এখনো আছে। নূর আরো জোরে জড়িয়ে ধরল। সাদাব সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। ধীরে ধীরে হাত দুটো উঠিয়ে নূরের উন্মুক্ত পিঠে হাত রাখলো। বলল, পোকা আছে, চুপ কর, আমি সরিয়ে দিচ্ছি। অথচ পোকা নেই। পোকা এর আগে চলে গিয়েছে। ধীরে ধীরে নূর শান্ত হচ্ছে। হঠাৎ উন্মুক্ত পিঠে সাদাবের হাত পড়ে। নূর যেন সতর্ক হয়ে গেল। সাথে সাথে সাদাবকে খামচে ধরল নূর। সাদাব ধীরে ধীরে বলল, শ্শ্, নাড়াচাড়া করিস না, পোকা সরিয়ে দিচ্ছি। বলে নূরকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রইল। নূর ধীরে ধীরে যেন সাদাফের উষ্ণ স্পর্শে গলে যেতে থাকলো। আরও জোরে জড়িয়ে ধরল সাদাফকে। এমনি নূরের শরীর ঠান্ডা লাগছে, ভেজা ছিল। তার উপরে সাদাফের শরীরের উষ্ণতায় যেন আরাম পেল নূর। সাদাফকে আরও শক্ত করে জড়িয়ে ধরল নূর। সাদাফ উপরের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর ধীরে ধীরে হাতের বাঁধন আলগা করে নূরকে একটু ছেড়ে বলল, পোকা ফেলে দিয়েছি, চলে গিয়েছে, জামা কাপড় ঠিক কর। বলেই নূর সরে যাবে। ঠিক এমন সময় সাদাব নূরের জামার কাঁধের অংশটুকু তুলে দিল। বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে নে, আমি বাইরে দাঁড়াচ্ছি। এই মুহূর্তে আমি ভিতরে থাকতে পারবো না, বোঝার চেষ্টা কর। বলি সাথে সাথে পর্দা সরিয়ে সাদাব বাহিরে গিয়ে পর্দা ঠিক করে দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়ে রইল। নূর চুপচাপ ওইভাবে দাঁড়িয়ে রইল, যেন বুঝতে পারলো সাদাব ভাইয়ের শেষে পালা কথাগুলো। সাদাব বাহিরে দাঁড়িয়ে ভাবছে, কবে বড় হবে নূর? কেন হুটহাট যে কোনো অবস্থায় আমার কাছে চলে আসে? কেন এটা বুঝতে পারে না আমি এখন শক্ত সমর্থ একটি পুরুষ ও স্বামী হই ওর? ও জানে না, কিন্তু আমি তো জানি ও আমার বিবাহিত স্ত্রী। নিজেকে কিভাবে আমি সংযত করে রাখি, কতটুকু কষ্ট হয় আমার, সেটা কি ওই মেয়েটা জানে? কেন তুই বড় হচ্ছিস না নূর? কেন তুই তোর উপরে আমার অধিকারটুকু বুঝতে পারছিস না? কেন তুই আমার কথার অন্তর্নিহিত মানে বুঝতে পারছিস না? কথাগুলো মনে মনে ভাবছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সাদাব। এমন সময় কাপড় চোপড় চেঞ্জ করে ধীরে ধীরে রুম থেকে বের হলো নূর। সাথে সাথে সাদাব তাকালো নূরের দিকে। পিঙ্ক কালারের সুতি একটা তাঁতের ড্রেস পরেছে নূর। ভারী মিষ্টি লাগছে দেখতে ড্রেসটা। এই ফার্ম হাউসের যে কেয়ারটেকার মেয়েটি আছে তার। নূরের আজকে ভীষণ লজ্জা লাগছে। বারবার থেকে থেকে মনে পড়ছে একটু আগের দৃশ্যগুলো। উন্মুক্ত পিঠে সাদাফের হাত ভাবতেই শিহরিত হচ্ছে শরীর মন। তাই সাদাফের দিকে আর চোখে তাকালো নূর। সরাসরি যেন তাকানোর সাহস করতে পারছে না।
মুভি দেখা শেষ করেই বের হয়ে শপিং মলেই দাঁড়ালো রিমা। রিমা বলল, এসির নিচে বসে থাকতে থাকতে মাথাটা ঠান্ডায় ব্যথা হয়ে গেছে, যাও কফি নিয়ে এসো। সাইমন তাকালো রিমার দিকে, বলল, তুই জানিস এখানে কফি কত করে? 250 টাকা করে। মানে দুজনের 500 টাকার কফি। কফি কিনে খেলে যাওয়ার সময় ভাড়া পাবো কোথায়? সিএনজির জায়গায় রিক্সা করে যেতে হবে। রিমা বলল, সিএনজির জায়গায় রিক্সা করে যেতে আমার কোনো সমস্যা নেই, তবে আজকে যেহেতু ঘুরতে বেরিয়েছি, মন খুলে প্রাণ খুলে ঘুরবো। টাকার কথা, পকেটের কথা চিন্তা করতে হবে না। যাও দুটো কফি নিয়ে এসো। তুই কি আজকে ঠিক করে এসেছিস আমার পকেটে 1 টাকাও রাখবি না? ঘটনা কি বলতো? তুই কি ভেবেছিস আমার পকেটে টাকা থাকলে আমি কোনো মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবো? এই জন্য প্রশ্ন করলো সাইমন। রিমা সরু চোখে তাকালো সাইমনের দিকে, তারপর বলল, হ্যাঁ, এই জন্যই। পকেটের টাকা কেন দরকার ছিল? কেন 3,000 টাকা নিয়েছিলে ভাইয়ার কাছ থেকে কাউকে নিয়ে ঘুরতে যেতে? আমাকে তো জীবনে 20 টাকার জিনিসও কিনে এনে দাও না। তোকে 20 টাকার জিনিস কিনে দিতে হবে কেন? তুই যেখান থেকে টাকা পাস আমিও তো সেখান থেকে টাকা পাই। আর আমি কি ইনকাম করি যে তোকে 20 টাকার জিনিস কিনে দিব? এমনি তোর বাপ চাচা আমাকে টাকা দেয় না। টাকাগুলো তোর ভাইয়ের কাছ থেকে নিয়েছি। ঠিক আছে, ভাই টাকা দিয়েছে আর বোন সব শেষ করে দিল। এখন যে আমি যে ফকির ছিলাম সে ফকির হয়ে ঘুরতে হবে। কই ভেবেছিলাম আজকে প্রেমের প্রথম দিন ডেটিং করি। 20 টাকার বাদাম কিনে পার্কে কাঁধের মাথা রেখে বসবো, তুই বাদাম ছুলবি আর আমি খাবো। রোমান্সের হইল না, ছবি দেখা মাথা ব্যথা করে। আবার কফি খেতে হবে। বলল সাইমন। রিমা অবাক হয়ে বলল, রোমান্সের হলো না মানে? 3 ঘন্টা যে হাত ধরে বসেছিলি, তোকে যে হাত ধরে বসে থাকতে দিলাম, ফ্রি ফ্রি ধরে বসে থাকবি? সাইমন বলল, কি বললি? তোর হাত ধরার জন্য আমাকে এত টাকা খরচ করতে হবে? আগে বলতি এত দামি হাত ধরতাম না। এদিকে নূর নতুন 3 পিস পরে বাহিরে বের হয়ে দেখলো সাদাব আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নূর বের হয়ে বলল, কি হয়েছে আপনার, এমন কেন করছেন? শরীর অসুস্থ লাগছে? সাদাব সাথে সাথে তাকালো নূরের দিকে, দেখলো হালকা পিঙ্ক কালারের তাদের ড্রেসটিতে নূরকে খুবই সুন্দর লাগছে। বলল, না কিছু হয়নি আমার, আমি ঠিক আছি। দেখুন তো এই 3 পিসে আমায় কেমন লাগছে। এরকম তাঁতের 3 পিস আমি আগে কখনো পরিনি। আমাকে আরো কয়েকটা কিনে দেবেন? সাদাব মুচকি হাসলো নূরের আবদার শুনে। এই প্রথম ওর ছোট্ট বউ কোনো কিছু আবদার করেছে ওর কাছে। না জেনে হলেও স্বামীর কাছে আবদার করা এই প্রথম। অবশ্যই কিনে দিবে, কিন্তু মুখ ফুটে বলল। আমাকে বলছিস কেন? তোর বাপ চাচাকে বল। নূর সাদাফের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, আপনাকে বলেছি আপনি কিনে দিবেন, না হলে আমি আমার বাবাদের কাছে বিচার দিব। আপনার জন্য আমার ড্রেস নষ্ট হয়েছে। সাদাব মনে মনে ভাবলো, না এখন তেরামি করা যাবে না, না হলে সত্যি বাপ চাচার কাছে গিয়ে বিচার দেবে। তাহলে তারা জেনে যাবে আজকে এখানে নিয়ে এসেছে। কেউ জানে না নূরকে যে আজকে এখানে নিয়ে এসেছে। স্কুলের টিচারকে ফোন করে জানিয়ে দিয়েছে যেন বাসায় ফোন করে জানানো না হয়। তাই এখনও স্কুল থেকে বাসায় ফোন যায়নি। কিন্তু এত সবের কিছুই জানে না নূর। তাই নূরকে থামানোর জন্য বলল, আচ্ছা ঠিক আছে কিনে দেবো, কিন্তু একটা শর্ত। নূর বলল, কি শর্ত? সাদাব বলল, তোকে এরকম 10 কালারের 10টা ড্রেস কিনে দেবো, কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি, হসপিটালে গিয়েছি, এই কথা তুই বাসায় গিয়ে কাউকে বলবি না। এটা আমাদের দুজনের মধ্যে সিক্রেট। নূর বলল, আচ্ছা ঠিক আছে, এবার চলুন না মাছ ধরবেন। সাদাব বলল, মাছ ধরার এত চেষ্টা করছি, মাছ তো ধরাই দিচ্ছে না। নূর বলল, কখন চেষ্টা করলেন? সাদাব বলল, সে কখন থেকে তো চেষ্টা করছি। নূর বলল, চলুন আমরা নৌকায় চড়বো আর সেখানে গিয়ে মাছ ধরবেন। সাদাব বলল, তাই নৌকে গিয়ে মাছ ধরবো? তাহলে আমি কি পাবো শুনি? তুই তো নৌকায় চড়ে মজা নিবি, আমি কি পাবো? নূর বলল, কি চান? সাদাব বলল, ঠিক তো? শিওর হয়ে বলছিস? যা চাইবো তাই দিবি? নূর বলল, হ্যাঁ আমি মিথ্যা বলি না। সাদাব বলল। চল তাহলে মাছ ধরবো আজকে। সাদাব নূরকে নিয়ে পুকুর ঘাটে এসে নৌকার জন্য দাঁড়ালো। নৌকা চালাতে পারে যে মাঝি, উনি বলল, চলুন আমি আপনাদের গড়িয়ে নিয়ে আনছি। সাদাব বলল, না লাগবে না, আপনি শুধু নৌকা এখানে এনে দিন, আমি নিজেই চালাতে পারবো। বলেই নূরের দিকে তাকিয়ে বলল। নৌকায় ওঠ, তোকে ঘুরিয়ে আনছি। নূর সাদাফের দিকে তাকিয়ে বলল, আপনি নৌকা চালাতে পারেন? কোনোদিন তো দেখিনি।
যখন আমি নানা বাড়িতে ঘুরতে গিয়ে নৌকা চালিয়েছি তখন তুই লেদা বাচ্চা, তোকে কাঁধে নিয়ে ঘুরি তখন, তুই কিভাবে দেখবি? বলল সাদাব। মাঝি নৌকা পাড়ে আনতেই পুকুরের সিঁড়ি পেরিয়ে নৌকায় উঠতে লাগলো নূর, কিন্তু নৌকা দুলে উঠছে বারবার। সাদাব বলল, দাঁড়া, আমার হাত ধর, আমি উঠিয়ে দিচ্ছি। নূর সাদাফের হাতে হাত রাখলো। সাদাফ সুন্দর করে নূরকে নৌকায় উঠিয়ে দিয়ে মাঝির হাত থেকে বৈঠা নিয়ে বলল, আপনি যান, আমি এতটুকু চালাতে পারবো। বলেই বৈঠা হাতে নিয়ে নৌকায় উঠে বসলো সাদাফ। সাদাফ দেখলো নূর সামনে নৌকার আরেক পাশে একা একা বসেছে। সাদাফ খুবই বিরক্ত হলো। মেয়েটা পাকামি করে এত দূর গিয়ে বসেছে কেন? কী উদ্দেশ্যে নিয়ে আসলো আর কোথায় গিয়ে বসলো নূর? বিরক্তি ভাব নিয়ে সাদাফ বৈঠা নাড়িয়ে নৌকা চালাতে লাগলো। পুকুরে ঠিক মাঝ বরাবর নিয়ে নৌকা দুলতে লাগলো। নূর ভয় পেয়ে গেল। দুই হাত দিয়ে দুই দিকে নৌকা চেপে ধরে বলল, ভাইয়া ভয় লাগছে, নৌকা এরকম দুলছে কেন? সাদাফ বলল। আমি তো বলতে পারবো না নৌকা কেন দুলছে, শক্ত করে ধরে বসে থাক। বলেই নৌকাকে আবারও দোলাতে লাগলো সাদাফ, কিন্তু বকানোর বুঝতে পারছে না নৌকা কেন দুলছে। নূর আবার বলল। ভাইয়া ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে আমার। সাদাফ বলল। তাহলে কাছে আয়, আমি আছি তো, ভয় পাবি না, কিচ্ছু হবে না। নূর বলল। কাছে আসবো কোথায়? সাদাফ বলল। যতটা কাছে এলে আর ভয় পাবি না, ঠিক ততটা কাছে আয়। নূর বলল। কোথায় তাহলে? সাদাফ বলল। আমার বুকে, তাহলে আর কোনো ভয় পাবি না। নূর ধীরে ধীরে এলোমেলো পায়ে নিজের জায়গা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে এলো সাদাফের কাছে। এসে বলল। কোথায় বসবো? সাদাফ নিজের দুপা ফাঁক করে বৈঠাটা সরিয়ে বলল, এখানে বস, তাহলে আর ভয় পাবি না। নূর আমতা আমতা করলেও একটু একটু করে ঘুরে সাদাফের দুই পায়ের মাঝখানে বসলো। সাদাফ নূরের উপর দিয়ে বৈঠা নিয়ে ধীরে ধীরে চালাতে লাগলো আর একটু পুকুরের মাঝখানে যেতে লাগলো। আর মনে মনে হাসলো। ইচ্ছা করে নৌকা দুলিয়েছিল সাদাফ, কিন্তু নূর এতটাই বোকা বুঝতেই পারেনি একটু নিজের কাছে আনার জন্য। পুকুরে ঠিক মাঝখানে এসে বৈঠাকে সাইডে রেখে নূরের পেছন থেকে নূরকে জড়িয়ে ধরে কাঁধে না ঘষতে ঘষতে কপাল ঠেকিয়ে বলল। নূর, একটা কথা বললে শুনবি? নূর আচমকা এমন কাণ্ডে যেন ভয় পেয়ে গেল। ধীরে ধীরে গুটিয়ে গেল। পুকুরের মাঝখানে নৌকায় সাদাফ এমনভাবে নূরকে জড়িয়ে ধরেছে, নূর যেন লজ্জায় আরও লাল হয়ে গেল। চুপচাপ বসে আছে নূর। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে নূরের। ধীরে ধীরে আমতা আমতা করে বলল। কি করব? সাদাফ নূরের কাঁধে ছোট ছোট চুমু এঁকে বলল, চল বিয়ে করি, আজকে, এই মুহূর্তে। করবি? শুধু হ্যাঁ করো, বিয়ের জন্য রাজি হও। বাড়িতে কি হবে না হবে সব কিছু আমি টেক কেয়ার করবো। তুই শুধু আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে কর নূর। তোকে আমি আজকে থেকে, এই মুহূর্ত থেকে নিজের স্ত্রী হিসেবে চাই। বল, করবি কিনা? নূর সাদাফের এহেন কথা এবং ভালোবাসার স্পর্শে যেন পাগল হয়ে যাচ্ছে। কি করবে কি বলবে বুঝতে পারছে না। একদিকে সাদাফের আগ্রাসী ভালোবাসা, অন্যদিকে বিয়ে করার জন্য ব্যাগ আকুল আবেদন। কি করবে নূর? বাসায় কিভাবে বলবে? এখন যদি সাদা ভাইকে কাউকে কিছু না বলে বিয়ে করে সবাই রাগ করবে। তাদেরকে কিভাবে বোঝাবে? কিন্তু সাদা ভাইকে বা কে না করবে কিভাবে নূর? নূর যে ভীষণ ভালোবাসে সাদা ভাইকে, কোনো কিছুই বুঝতে পারছে না নূর। নূর আমতা আমতা করে বলল। বাবা শুনলে রাগ করবে। সাদাফ এক হাত দিয়ে নূরের মুখটা একটু ঘুরিয়ে সাদাফের দিকে করে ছোট্ট একটি চুমু খেলো। তারপর বলল, যে যা খুশি বলুক, আজকে থেকে, এই মুহূর্ত থেকে তুই আমাকে নিজ স্বামী হিসেবে গ্রহণ করবি। রাজি কিনা বল? না করিস না প্লিজ, আজকে না করলে আমি মরে যাবো নূর। বলেই নূরের ঠোঁটে আবারও ভালোবাসার পরশ দিতে লাগলো সাদাফ। নূরকে যেন কোনো কিছু বলার সুযোগ দিচ্ছে না। তারপর নূরের ঠোঁট ছেড়ে নূরের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে বলল, সবার রাগ তুই সহ্য করতে পারবি না আমার জন্য, আমার ভালোবাসার জন্য? নূর যেন দ্বিধার মধ্যে পড়ে গেল। কি বলবে সাদা ভাইকে? সাদা ভাই যেভাবে আকুলভাবে আবেদন করছে বিয়ের জন্য, যেন হৃদয় নিংড়ে দিয়েছে নূরের কাছে। আর নূরও তো ভালোবাসে সাদা ভাইকে, কিভাবে ফিরিয়ে দিবে তাকে? আরেকদিকে পরিবার, বাবা, বড় বাবা, তারা জানলে ভীষণ রাগ করবে, কষ্ট পাবে। তাদের কি করে কষ্ট দিবে নূর? কিভাবে তাদের না জানিয়ে বিয়ে করে ফেলবে? নূরের যে বয়স অল্প, বাসায় কি জবাব দিবে সেই চিন্তাই করছে নূর। এদিকে সাদাফ আবার বলল, কি চিন্তা করছিস নূর? পারবি না আমার জন্য সবার একটুখানি রাগ সহ্য করতে? পারবি না তোর বাচ্চা স্যার একটু চোখ রাঙানি সহ্য করতে আমার জন্য? তুই না বলিস তুই আমাকে ভালোবাসিস? পরীক্ষা দে নূর, তুই আজ কত ভালোবাসিস আমাকে আজকে।
এই মুহূর্তে এইখানে তুই আমাকে বিয়ে করবি, আর না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কখনো ফিরবো না তোর সামনে। নূরের ছোট্ট হৃদয়টা কেঁপে উঠল। সাদাপ এখনও নূরকে দুই হাতে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। নূরের কাঁধে কপাল ঠেকিয়ে রেখেছে সাদাপ। খুব জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর, যেন আরেকটু হলে দম বন্ধ হয়ে মরে যাবে। তারপর সাদাপ ভাই বলছে বাড়ি ছেড়ে চলে যাবে। নূর ভীষণ ভয় পেয়ে গেল। হৃদয়টা কেঁপে উঠল নূরের। নূর সাদাপের বাঁধন থেকে ছুটতে চাইলে সাদাপ দুহাত দিয়ে আরো জোরে জড়িয়ে ধরল নূরকে। বলো, এইভাবে থাক, নড়িস না। যদি তুই আজ বিয়েতে রাজি না হোস, তাহলে এই দেখাই শেষ দেখা হবে তোর আমার। আজকের পর তুই আর আমাকে দেখবি না। তোকে কিছুক্ষণ ধরে থাকতে দে, আমার বুকে থাক। আমার বুকটা অস্থির লাগছে, একটু স্বস্তি পেতে দে নূর। নূর এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। যদি নূর না করে দেয় বিয়ে করতে, আর সত্যি সত্যি সাদাপ ভাই বাড়ি ছেড়ে চলে যায়, না, নূর সবার রাগ সহ্য করতে পারবে, সবার কটু কথা সহ্য করতে পারবে, কিন্তু সাদাপ ভাই নূরের আশেপাশে থাকবে না, কোথাও চলে যাবে, নূরের কাছে থাকবে না, এটা নূর কখনো সহ্য করতে পারবে না। এটা চিন্তা করলেও নূরের বুকটা কেঁপে ওঠে। নূর বড় করে একটা শ্বাস নিল, তারপর কান্না কান্না কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, আমি রাজি। তারপরে আপনি বাসা ছেড়ে যাবেন না প্লিজ। আপনি বাসা ছেড়ে কোথাও চলে গেলে আমার দম বন্ধ লাগবে, মনে হবে মরে যাব আমি। এর চাইতে ভালো বাবা, বড় বাবা আমাকে বকবে, আমি সবার বকা সহ্য করে নিব। তবু আপনি কোথাও যাবেন না প্লিজ। এর আগে যখন 3 দিন আপনি ছিলেন না, আমার কাছে মনে হয়েছিল কেউ মনে হয় আমায় মেরে ফেলেছে, যেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। চারিদিকে শুধু আপনাকেই খুঁজছিলাম আমি। আর যদি সব সময়ের জন্য আপনি ছেড়ে চলে যান, তাহলে আমি সত্যি সত্যি মরে যাব, ভীষণ খারাপ লাগবে আমার। প্লিজ কোথাও যাবেন না, বিয়ে করবো, আমি রাজি। নূরের কান্না কান্না কণ্ঠে গলা ধরে আসা কথাগুলো শুনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাপ নূরের দিকে। সাদাপ জানতো নূর রাজি হবে, কারণ নূরও যে ভালোবাসে সাদাপকে। সাদাপ তাই আজকে ওকে এখানে নিয়ে এসেছে। ছোট বাবার সব পরীক্ষা দিতে পারবে সাদাপ, সব শাস্তি মাথা পেতে নিবে, কিন্তু নূরকে কোনোভাবে হারানো সম্ভব নয়। আর যে বিয়ের কথা নূর জানে না, অস্তিত্বই নেই, সে বিয়ে দিয়ে নূরকে আটকাতে চায় না সাদাপ। তাই আজ নতুন করে বিয়ে করতে চায় নূরকে। এই বিয়ে নূর সজ্ঞানে করবে, স্বেচ্ছাই করবে, যাতে পরিবারের কেউ বা অন্য কেউ আঙুল তুলতে না পারে। নূর জানতো না, না জেনে বিয়ে হয়েছে। আজ নূর স্বেচ্ছায় সজ্ঞানে সাদাবকে স্বামী হিসেবে স্বীকার করবে। এরপর যা হবে সাদাব দেখে নিবে। তবে নূরকে কোনোভাবে হারাতে চায় না সাদাব। সাদাব নূরের দিকে তাকিয়ে নূরের চোখে পানি মুছতে মুছতে বলল, আজ থেকে 14 দিন পর কি হবে মনে আছে নূর? নূর কান্না কান্না কণ্ঠে জানতে চাইল। কি? সাদাব নূরের দিকে একটু ঝুঁকে কানে নাক ঘষতে ঘষতে ফিস ফিস করে বলল, আজ থেকে 14 দিন পর তোর আমার বাসর হবে। আজকে বিয়ে হবে, আজ থেকে তুই আমাকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিবি, আর 14 দিন পর তোর স্বামী তোকে নিজের স্ত্রী হিসেবে নিজের করে নেবে। কথাটি শুনি সাথে সাথে নিজের দুই হাতের আজরে মুখ ঢাকল নূর। হাত পা থর থর করে কাঁপছে নূরের। এভাবে এখানে নূরকে কি ভীষণ লজ্জায় ফেলে দিয়েছে সাদাব। লোকটি যদি জানতো এই মুহূর্তে ঠিক কতখানি নূর লজ্জা পাচ্ছে, তাহলে কি এরকম কথা বলতো ছোটকাটা লোকটা? রুমের মধ্যেই ছোট চৌকিতে চুপটি করে বসে আছে নূর। কোথা থেকে যেন সাদা ভাই একটি লাল টুকটুকে তাঁতের শাড়ি নিয়ে এসেছে, একদম নতুন, আশেপাশে মার্কেট থেকে হয়তো কেয়ারটেকারকে দিয়ে আনিয়েছে। সাদা ভাই বাসা থেকে চলে যাবে, সেই ভাই বিয়ের জন্য রাজি হয়ে হ্যাঁ তো বলে দিয়েছে নূর। কিন্তু বাবা ও বড় বাবার কথা ভাবতেই কলিজা বারবার কেঁপে উঠছে। কি জবাব দিবে বাসায় গিয়ে? কি বলবে তাদের? লজ্জায় ও ভয়ে শেষ হয়ে যাচ্ছে নূর। নূরই বা কী করবে? সামনে বাঘ পিছনে কুমির। এখানে যদি বলে বিয়ে করবে না, সাদা ভাই সব সময়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে। যদি সাদা ভাই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে সবাইকে কি জবাব দিবে নূর? কেন চলে গেল? আর বড় আম্মু সাদা ভাইকে ছাড়া কত কষ্ট পাবে। নূর তো সে কষ্ট দেখতে পারবে না, নিজেও তো কষ্ট পাবে। আর কোথায় কোথায় বা থাকবে সাদা ভাই? কত কষ্ট হবে বাহিরে থাকতে। আর যদি বিয়ের জন্য হ্যাঁ করে দেয়, তাহলে বাবা ও বড় বাবা কত কষ্ট পাবে। তাদেরকে জবাব কি দিবে? এসব ভাবতে ভাবতে নূরের হৃদয়টা বারবার কেঁপে উঠছে।
দূরে একটি চেয়ারে বসে সব কিছুই খেয়াল করছে সাদাব। কাজের জন্য অপেক্ষা করছে। কাজী প্রায় আসলেই বলে, হয়তো মিনিট 2 লাগবে। সাদাব ভালো করে পর্যবেক্ষণ করছে নূরকে, তবে মনে মনে ভাবছে যতই ভয় পাক আজকে সজ্ঞানে নূরকে বিয়ে করবে, যাতে কেউ বলতে না পারে নূর ছোট ছিল তাই বিয়ে কি সেটা বোঝেনি। বাসায় গিয়ে বাবা চাচার সাথে বোঝাপড়া সাদাব করবে, নূরকে কোনো কিছুই করতে দিবে না। কিন্তু নূরকে যে সাদাবের চাই, খুব চাই, কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না। 10 বছরের সময় যখন নূর কবুল বলেছিল নূর বিয়ে কি, সেই সময় বুঝতো না। ছোট বাবার কথাটা আসলে ভেবেছে সাদাব, কিন্তু এখন যদি নূর কবুল বলে বিয়ে করে, কি নূর বুঝবে স্বামী কি, সেটাও নূর বুঝবে। এরপর যা হবার হবে দেখে নিবে সাদাব। ছোট বাবা রাগ করবে, বকা দিবে, স্বার্থপর বলবে, না হয় 2-4টা থাপ্পড়ও মারবে, সব কিছু সহ্য করতে পারবে। কিন্তু নূর যে ওর স্ত্রী ও মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু নূর এসবের কিছুই জানে না। এই অনুভূতিটা নিতে পারছিল না সাদাব। সব কিছুই কেমন যেন একতরফা একতরফা লাগছিল। আজকে থেকে কোনো কিছু একতরফা হবে না। আজকে থেকে নূরও জানবে সাদাব ওর স্বামী। নূর সাদাবকে সেভাবে চাইবে যেভাবে সাদাব চাই। ইতিমধ্যে চলে এসেছে কাজীর সাথে সাদাব ভাই কি যেন নিয়ে কথাবার্তা বলছে। নূর দূর থেকে দেখছে, আর নূরের মনের মধ্যে কেমন একটা সংশয় কাজ করছে। আজকের পর থেকে সব কিছু বদলে যাবে। সাদাব ভাইয়ের সাথে ওর সম্পর্ক বদলে যাবে, বাড়ির সবার সাথে সম্পর্ক বদলে যাবে। বেলা বেজে গেছে 3টা, এখনও খাওয়া দাওয়া হয়নি, মাছ ধরা হয়নি। আর সাদাফের কেয়ারটেকার কিছু মাছ নিজেই রান্না করে রেখেছে। বিয়ে পড়ানো হলে সবাই একসাথে খাবে। সাদাব ভাই কি আগে থেকে জানতো বিয়ে হবে? এই শাড়ি, এই ড্রেস, এখানে সব কিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নূর ভাবতে ভাবতে সাদাব ভাইয়ের দিকে তাকালো। কি মনে করে যেন তাকালো একবার নূরের দিকে, তাকিয়ে ইশারা করতে জানতে চাইলো। কি হয়েছে? নূর নাসূচক মাথা নেড়ে কিছু না বোঝালো, আবার মাথা নিচু করে রইল। এদিকে 3টার আগেই মুভি শেষ করতে পারেনি সাইমন ও রিমা। বাসা থেকে ফোন এসেছে। ফোন দিয়েছে সামিহা বেগম। ফোন করে জানালো স্কুল থেকে ফোন দিয়েছিল একজন টিচার, বলছে নূর নাকি স্কুলে নেই। সামিহা বেগমের মাথা পাগল হয়ে যাচ্ছে। নূর কোথায় যেতে পারে সে চিন্তা ভাবনা করে। সাইমনও চিন্তায় পড়ে গেল, কোথায় যেতে পারে নূর এই ভেবে। এদিকে সাদাবকে ফোন দিচ্ছে, সাদাবের ফোনে ব্যস্ত বলছে। কিছুই বুঝে উঠতে পারছে না সাইমন। কথাটি শুনে সাইমন ও রিমা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। বাড়িতে থমথমে পরিবেশ। বেলা বাজে 3টা, এখনও কেউ দুপুরে লাঞ্চ করেনি। স্কুলে প্রিন্সিপাল ফোন দেয়নি, ফোন দিয়েছিল একজন টিচার। আজকে একটি গণিতের টেস্ট ছিল, কিন্তু নূর নেই, তাই জানার জন্য ফোন দিয়েছিল কেন নূর স্কুল আসেনি। সাদাবকে ফোন দিয়ে সাদাবের ফোন বারবার ব্যস্ত বলছে, ফোন ঢুকছে না। সবাই চিন্তা করছে কোথায় গেল সাদাব নূরকে নিয়ে। এমন তো হবার কথা নয়। প্রিন্সিপাল স্যারের কাছে ফোন দিয়ে ফজলুর রহমান জানতে পেরেছে, সাদাব জানিয়েছে। নূরের সাথে একটু কাজ আছে, তাই বাড়ি থেকে ওকে নিয়ে যাওয়ার জন্য বলছে। তাই ফজলুর রহমান আর কিছু বুঝতে দেয়নি, ঠিক আছে। বলে ফোন রেখে দিয়েছে। এদিকে সাদাবের সাথে কথা বলে কাজের লেখালেখি কাজ সব শেষ হয়ে গেলে নূরের কাছে খাতা নিয়ে এসে কাজী সাহেব বললেন, হুমায়ুন রহমানের একমাত্র জ্যেষ্ঠ পুত্র সাদ্দাব রহমানের সাথে 10,01,000 টাকা বিবাহর দেনমোহর ধার্য করিয়া বিবাহের জন্য সময় নিয়ে এসেছি। রাজি থাকলে আলহামদুলিল্লাহ বলুন মা কবুল। নূর চুপচাপ বসে রইল। কাজী সাহেব আবার বললেন, বলুন মা কবুল। নূর এখনো নিশ্চুপ, মনে ভয় আর সংশয়। নিশ্চুপ বসে কোনো কথা নেই, এক হাতে নখ দিয়ে আরেক হাতে নখ খুঁড়ছে। সাদাব তাকিয়ে তাকিয়ে দেখছে নূরের কাণ্ড। অধৈর্য হচ্ছে সাদাব। এমন সময় কার ধৈর্য থাকে। সাদাব জোরে ধমক দিয়ে উঠল নূরকে, বলল, এক থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দেবো। কবুল বলছিস না কেন বেয়াদব? কাজী সাহেব কতক্ষণ বসে থাকবে? তাড়াতাড়ি কবুল বল। নূর সাথে সাথে কেঁপে উঠল। টলমলো চোখে সাদাবের দিকে তাকিয়ে সাথে সাথে 3বার কবুল বলে দিল। বলল, কবুল কবুল বলেছি তো। সাদাব নূরের কবুল বলা দেখে মুচকি মুচকি হাসলো। তারপর কাজী সাহেব সাদাবকে কবুল বলতে বলে সাদাব সাথে সাথে আলহামদুলিল্লাহ কবুল বলল। তারপর নূরের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে নূরের চোখের পানি মুছে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ কবুল। তুই জিতছস রে সেরি, ভালো একটা স্বামী পেয়েছিস, কাঁদছিস কেন? নূর সাথে সাথে সাদাবের হাত ছড়িয়ে দিয়ে বলল, আপনি ভীষণ খারাপ। আপনি সবার সামনে আমাকে এরকম ধমকাধমকি কেন করছেন? সাদাব বলল,
আর থমকাবো না, বিয়ে হয়ে গেছে, এখন শুধু আদর করব। কাজী সাহেবের সাথে সাথে কাশি উঠে গেল। সাদাফের বেফাস কথা শুনে নূর লজ্জায় মাথায় নিচু করে ফেলল। বিয়ে পড়ানো শেষ হতেই সবাই খাবারের আয়োজন করা শুরু করে দিল। আজ খুব শান্তি মনে হচ্ছে সাদাফের কাছে। নূর কান্না কান্না চোখে খাচ্ছে। সাদাফ নিজের হাতে খাইয়ে দিচ্ছে কাঁটা বেছে বেছে নূরকে, কারণ নূর এত কাঁটা বেছে খেতে পারবে না, সব দেশি মাছ। নূরকে খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবছে বাসায় না জানি কি অপেক্ষা করছে সাদাফের জন্য। তবে সাদাফ সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত। আজকে ওর পরিটা ওর বউ হয়েছে, এসব কিছু নিয়ে আর ভাবতে চায় না। খাওয়া দাওয়া পর্ব শেষ হলেই কেয়ারটেকারকে গাড়ি বের করতে বলল সাদাফ। বলল, তোমরা যাও, আমি আসছি। বলেই রুমে পর্দা টেনে নূরের দিকে তাকিয়ে দেখলো নূর চুপচাপ দাঁড়িয়ে আছে। সাদাব বুঝতে পারছে নূরের খুব টেনশন হচ্ছে, মন খারাপ হচ্ছে। এভাবে আসলে কোনো মেয়ে বিয়ে করতে চায় না, কিন্তু সাদাপেরও যে কিচ্ছু করার নেই। নূরের দিকে তাকিয়ে বলল, এদিকে আয় নূর। সাদাপের দিকে মাথা তুলে তাকালো নূর। বলল, কেন? বলেই সাদাফের দিকে তাকিয়ে আছে নূর। এখন এই লোকটা ওর স্বামী ভাবতেই ভয় লাগছে নূরের। সাদা বলল, এদিকে আয় নূর, কাছে আয় একটু। নূর বলল। কেন, কি হয়েছে? সাদা বুঝতে পারলো নূর ভয় পাচ্ছে। আজকে বিয়ে হয়েছে, আজকে সাদাপ এভাবে কাছে ডাকছে, রুমে কেউ নেই, তাই ভয় পাচ্ছে বোকা নূর। সাদাপ মুচকি হেসে বলল। আজকে আমাদের বিয়ে হয়েছে, তোকে গিফট দেবো, সত্যি বলছি, কাছে আয়। নূর সাথে সাথে একটু এগিয়ে এসে হাত পেতে বলল। ওই দিন কি এনেছেন আমার জন্য? সাদাপ নূরের দিকে তাকিয়ে মনে মনে হাসলো আর বলল। ব্যাককল মহিলা, কবে যে বড় হবে, এদিকে আমি গিফট কোথায় পাবো? সাদাপ এক পা দুপা করে এগিয়ে এসে খপ করে নূরের হাতটা ধরলো। ধরে সাথে সাথে হ্যাঁচকা টানে নিজের বুকে নিয়ে নূরের চুলগুলো পিছন থেকে মুঠো করে ধরে বলল। এই গিফট হাতে দেওয়া যায় না, অন্য কোথাও দিতে হয়। বলে সাথে সাথে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল সাদাপ। নূর অবাক হয়ে গেল। নূর শব্দ করছে আর ছোটার জন্য এলো পাথারি হাত চালাচ্ছে, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর নূরের ঠোঁট ছেড়ে সাদাপ হাত দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল। সামনে কি হবে জানি না নূর, একটু আমার বুকে থাক, বেশি না, একটু। বলেই নূরের মাথাটা সাদাপ নিজের বুকে নিয়ে নূরের চুলে হাত বোলাতে বোলাতে বলল। তবে তোর জন্য শুধু এতটুকু জরুরি জানা যে আমি এই দুনিয়ার সব থেকে বেশি তোকে ভালোবাসি। তোকে ছাড়া দুই নয়নে আমি কিছুই দেখি না। তোকে ছাড়া আমার দুনিয়া অন্ধকার। যত বিপদ আসুক, যত ঝড় আসুক, সব আমি মোকাবেলা করব। তুই শুধু আমার হয়ে থাকিস নূর। আমার আর কিচ্ছু প্রয়োজন নেই, সব কিছু আমি দেখে নেব। আর একটা প্রমিস কর আমাকে। নূরের খুব কান্না পাচ্ছে সাদাপের কথা শুনে। এমনি এভাবে কাউকে না বলে বিয়ে করায় মন খারাপ ছিল নূরের। নূর আমতা আমতা করে বলল। কি প্রমিস? সাদাপ নূরের মাথার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে মাথায় চুমু খেয়ে বলল। নিজের যত্ন নিবি সবসময়, খাওয়া দাওয়া করবি ঠিক মতো, আমার কথা চিন্তা করবি, কিন্তু সারাক্ষণ আমার কথা চিন্তা করে অন্য কোনো কিছু নষ্ট করা যাবে না, মনে থাকবে? মন খারাপ করে বসে থাকবি না কোনো কিছু হলে, বল প্রমিস। আপনি এইভাবে বলছেন কেন সাদাব ভাই? জানতে চাইল নূর। সাদাপ সাথে সাথে তাকালো নূরের দিকে তাকিয়ে বলল। এখনো ভাই? আজকে একটু আগেই না 3 কবুল বলে বিয়ে করলি, এখন তোর স্বামী হই গাধি। ভাই বলে কেউ সম্বোধন করে নাকি? ঠিক করে রেখেছিস তোর ছেলে মেয়ের মামা বলে ডাকাবি আমাকে? নূর লজ্জা পেয়ে গেল, সাথে সাথে মাথাটা গুটিয়ে যেন সাদাপের বুকের ভেতরে ঢুকিয়ে দিল। সাদাপ মুচকি হেসে মাথায় আবার হাত বোলাতে বোলাতে বলল। বল প্রমিস করেছিস? নূর বলল। আপনি এইভাবে কেন বলছেন? আমার কিন্তু খারাপ লাগছে। সাদাপ নিজের ডান হাতটা নূরের মুখের সামনে ধরে বলল। প্রমিস করে বল নূর, যা বলেছি তা করবি, না হলে আমি কিন্তু আর তোর সাথে কথা বলবো না, সত্যি করে বলছি। তাই এক্ষণ প্রমিস কর। নূর সাদাপের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হাতে হাত রেখে প্রমিস করে বলল। ঠিক আছে, প্রমিস করে বলছি। আমি ঠিক মতো খাওয়া দাওয়া করবো, নিজের যত্ন নিব। কিন্তু আপনি এভাবে কথা কেন বলছেন? আমরা তো এখন বাসায় যাচ্ছি, তাই না? আমরা তো এক বাসায় থাকবো। আপনি তো সবসময় আমাকে দেখতে পাবেন, তাই না? আমি ঠিক মতো না খেলে, নিজের যত্ন না নিলে আপনি তো সাথে সাথে আমায় বলতে পারবেন। এখনই প্রমিস করতে হবে কেন? সাদাপ তাকিয়ে রইল নূরের দিকে। বোকা নূর কি জানে সামনে কি অপেক্ষা করছে। সাদাপ যে প্রস্তুত সব কিছু মোকাবেলা করার জন্য। একটি দীর্ঘশ্বাস ফেলে নূরের কপালে একটি চুমু খেয়ে বলল। চল, অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে যাই। তোর বাচ্চা ছেলেরা নিশ্চয়ই দাবটি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে।
কথাটা শুনে সত্যি সত্যি নূরের অন্তরাত্মা কেঁপে উঠল। বাবা, বড় বাবা কি বলবে যদি শুনে বিয়ে করে ফেলেছি? ভয়ে ভয়ে সাদাপের হাত ধরে বলল, আমার কিন্তু ভীষণ ভয় করছে। বড় বাবার বাবাকে কিন্তু আপনিই বলবেন, আমি কিন্তু কিছু বলতে পারবো না। বাসায় ফিরতে ফিরতে বেজে গেল রাত 8টা। গাড়ির শব্দ হতেই সামিহা বেগম দৌড়ে গেলেন দরজার কাছে। পিছনে ছুট লাগালো নরিন আফরোজ। কেন যেন আজ ভীষণ ভয় করছে। কখনো এরকম করেনি ছেলে মেয়ে দুটো। কোথায় চলে গিয়েছিল সারাদিনের জন্য? এদিকে ফজলুর রহমান আর হুমায়ুন রহমান চিন্তায় চুপচাপ বসে আছে। ফজলুর রহমান ভীষণ রাগ করেছে, কারো সাথে কোনো কথা বলছে না। দেখেই বোঝা যাচ্ছে চরম রেগে আছেন তিনি। এদিকে সাইমন ও রিমা বারবার পায়চারি করছিল কখন আসবে ভাইয়া। এর মধ্যে কয়েকবার ফোন দিয়েছে, সাদা ফোন ধরেনি। সামিহা বেগম ও নওরিন আফরোজ দরজার কাছে পর্যন্ত আসতেই পা দুটো থেমে গেল। দেখলেন নূর একটি লাল টুকটুকে তাঁতের শাড়ি পরা। সাদাব নূরের হাত ধরে আছে। সাদাব নূরকে হাত ধরে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। দৃশ্যটি দেখে যেন বুক কেঁপে উঠল সামিহা বেগমের, সাথে নওরিন আফরোজের। স্কুল ড্রেসে বাসা থেকে গিয়েছিল, আসার সময় শাড়ি পরা কেন? কেমন যেন লাগছে। দেখে মনে হচ্ছে সদ্য বিয়ে করা স্বামী স্ত্রী হাত ধরে বাড়িতে প্রবেশ করছে। নরিন আফরোজ সামিহা বেগম একজন আরেকজনের দিকে তাকালেন। এমন নয় বিয়েতে তারা রাজি নয়, কিন্তু চিন্তা করছেন ফজলুর রহমান কি বলবেন যখন এই দৃশ্য দেখবেন। সাথে সাথে পিছনে ফিরে তাকালেন তাদের দিকে। সামিহা বেগমের দৃষ্টি দেখে ফজলুর রহমান বুঝতে পারলেন সাদাব এবং নূর এসেছে। দরজার দিকে তাকাতেই দৃশ্যটি দেখে হাত পা যেন জমে গেল ফজলুর রহমানের। সাথে সাথে ভয়ে জমে গেলেন হুমায়ুন রহমান। এখন কি হবে? কারণ সামনে সাদাব হাত ধরে দাঁড়িয়েছে নূরের। নূর লাল টুকটুকে শাড়ি পরা দেখে বোঝা যাচ্ছে সদ্য বিয়ে করা স্বামী স্ত্রী বাসে ফিরেছে। ফজলুর রহমানকে দেখে যেন কিছুই আজ করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না প্রতিক্রিয়া। এক দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার দিকে ফজলুর রহমান। হুমায়ুন রহমান ঘাড় ঘুরিয়ে শুধু ফজলুর রহমানের দিকে একবার তাকালেন।